সব ধর্মমতের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়বে বিএনপি। ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। ধানের শীষ জয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী, বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা মা বোনদেরকে গিয়ে বিভ্রান্ত করছে, ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে গিয়ে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। ধর্মের নামে বিভক্তি হতে দেবে না জামাত। ক্ষমতায় গেলে চাঁদা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় আমিরের। অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি। সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। যে কোনো বর্গের মানুষ তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সে তার উপযুক্ত কাজ পাবে। 54 বছরে দেশের টাকা লুটপাট হয়েছে সকল আমলে। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের বাকি 4 দিন, শেষ সময়ে প্রচারণা তুঙ্গে। পাড়া মহল্লা গ্রামগঞ্জ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। স্মরণীয় হয়ে থাকবে এবারের নির্বাচন, আশা প্রধান উপদেষ্টার। ভোটের প্রস্তুতিতে সন্তুষ্ট অন্তর্বর্তী সরকার। কাল 5 লাখ আনসার সদস্য মোতায়েন, প্রেস উইং এর ব্রিফিং। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পায়তারা করছে একটি দল, অভিযোগ বিএনপির। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান। নির্বাচনে মুক্তিযুদ্ধ বিরোধীদের বয়কটের ডাক। অর্থনীতি ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিয়ে বিএনপির ইশতেহার ইতিবাচক। অর্থ সংস্থানের পরিকল্পনা ও স্পষ্ট করার পরামর্শ। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের তাগিদ। এবং চট্টগ্রাম বন্দরের স্থবিরতা কাটছেই না। 4 দফা দাবি না মানায় ক্ষুব্ধ শ্রমিকেরা। কাল থেকে ফের অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক বন্দর রক্ষা পরিষদের। ক্ষমতায় গেলে সব ধর্মমতের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়বে বিএনপি। ধর্ম নয়, যোগ্যতার মাপকাঠিতে মিলবে কর্ম। উত্তরের 3 জেলায় নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আরও বলেছেন, ধানের শীষ জয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা সহ ব্যাপক কর্মসংস্থান তৈরি করা হবে। এ সময় ভোটারদের ভয় দেখানো দলের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নুরুল আলম নয়নের ছবিতে হাসান ওয়ালির রিপোর্ট। দুঃসময়ে দলের হাল ধরে রাখা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁওয়ে তারেক রহমান 22 বছর পর নির্বাচনী জনসভায় অংশ নিতে উত্তরের এই জনপদে বিএনপি চেয়ারম্যান। একটি প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে। বেলা 11:15টায় জনসভা স্থলে আসেন তারেক রহমান। তখন বিস্তৃত জেলা স্কুল মাঠ আর ঈদগাহ লোকে লোকারণ্য। ধানের শীষের স্লোগানে উত্তাল পুরো এলাকা। বক্তব্যের শুরুতেই উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই। যেখানে যেখানে প্রয়োজন আমরা কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরি করতে চাই। এবারে শুধু জনপ্রতিনিধি নয়, বরং দেশ পুনর্গঠনের নির্বাচন মন্তব্য করে তারেক রহমান বলেন, ক্ষমতায় এলে যোগ্যতা বিবেচনায় কর্ম নিশ্চিত করবে বিএনপি। যে যার যোগ্যতার ভিত্তিতে, যে যার মেধার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবে। ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী আসনে দাঁড়িয়ে উত্তরবঙ্গের উন্নয়নের রূপরেখা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ধানের শীষে ভোট চাইলেন তিনি। এরপর নীলফামারীর জনসভায় তারেক রহমান অভিযোগ করেন, একটি দল ভোটারদের ভয় দেখাচ্ছে, তাদেরকে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তারা দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী, বহু রূপ ধারণকারী
তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা মা বোনদেরকে গিয়ে বিভ্রান্ত করছে, ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে গিয়ে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা। পরে মা বেগম খালেদা জিয়ার গ্রামের বাড়ি দিনাজপুরে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এলাকার নাতি হিসেবে ভোট চান তারেক রহমান। বহু বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহর আমাদের নানি বাড়িতে এসে আমি খুব ভালো আছি। নাতি দিয়ে আসলো, কিছু তো খাওয়াইলেন না আপনারা, এটা কেমন ভালো কথা হইলো? নাতি যে আসছে নাতিকে কিছু দিতে হবে না? কি দিবে নানি বাড়ির লোক? হ্যাঁ, ভোট দেবেন। কিসে ভোট দেবেন? ধানের শীষে। বক্তব্যে জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। প্রত্যাশিত বাংলাদেশকে জড়িত করে তুলতে হয় আমাদেরকে। দেশের বিরুদ্ধে, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। উত্তরের 3টি জেলায় জনসভায় ধানের শীষকে জয়ী করতে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচিত হলে পরে তাদের দায়িত্ব হবে 24 ঘন্টা। হাসান ওয়ালি, সময় সংবাদ। এই এলাকাকে এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, আমরা দেখলাম নির্বাচনী প্রচারণা কিন্তু এখন একেবারেই জমে উঠেছে এবং ঠিক শেষ 4 দিনের আগে আমরা আলোচনা করছি। সেই ক্ষেত্রে বিএনপির চেয়ারম্যান সফরে আসলে কি কি প্রতিশ্রুতি দিলেন? আপনি ঠিকই বলেছেন, একেবারে 4 দিন আগে নির্বাচনী ব্যস্ততা অনেক বেশি। দুই পক্ষই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে সারাদিনই খুব ব্যস্ত সময় পার করছেন। উত্তরবঙ্গে 3টি জেলা তিনি খাবার করেছেন। প্রথমত তিনি ঠাকুরগাঁয় গিয়েছেন, তারপর নীলফামারী এবং সবশেষ তিনি দিনাজপুরে গিয়েছেন, তার নানাবাড়ি এলাকায় গিয়েছেন। প্রত্যেকটা জনসমাবেশই ছিল লোকে লোকারণ্য এবং সেই জায়গায় তিনি বরাবরের মতোই যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে থাকেন সেই প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এর পাশাপাশি উত্তরবঙ্গের জন্য তিনি স্পেশাল কিছু প্রতিশ্রুতি আলাদাভাবে দিয়েছেন। তিনি বলেছেন এই জায়গায় যে উত্তরবঙ্গে বেশ কয়েকটি তৈরি করা হবে। কৃষি, যেহেতু উত্তরবঙ্গ কৃষি প্রধান এলাকা, সেই কারণে সেই জায়গায় কৃষিকে কেন্দ্র করে কিছু পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন। তিনি বলেছেন যে সেখানে চিনিকল স্থাপন করা হবে, চিনিকল যেগুলো ছিল সেগুলো আবার পুনরায় চালু করা হবে, চা শিল্পের উন্নয়ন করা হবে এবং রেশম কারখানা যেগুলো আছে সেগুলো চালু করা হবে। পাশাপাশি প্রয়োজন মতো হিমাগার, অর্থাৎ কৃষকরা যে সমস্ত পণ্য উৎপাদন করেন সেগুলো ঠিকঠাকভাবে রাখার জায়গা পায় না, সেই কারণে অনেক সময় দাম বেড়ে যায়, সেই কারণে এই জায়গায় তিনি গুরুত্ব দিয়েছেন। এর পাশাপাশি এর বাইরে তিনি বলেছেন যে ঠাকুরগাঁয়ে আলাদা একটা নতুন বিমানবন্দর করার কথা বলেছেন এবং এখন যে সৈয়দপুর বিমানবন্দরটি আছে সেটি আন্তর্জাতিক মানে উন্নীত করার কথা বলছেন। পাশাপাশি বলেছেন যে ওই অঞ্চলের শিক্ষার মান উন্নয়নের জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় চালু করা যায় কিনা সেই ব্যাপারগুলোর কথাও তারা ভেবে দেখার জন্য বলেছেন। পাশাপাশি আরেকটা বিষয় বলেছেন যে তিস্তা প্রকল্প নিয়ে অনেক ধরনের আকাঙ্ক্ষা আছে, জন আকাঙ্ক্ষা। তিস্তা প্রকল্প যদি বিএনপি যায় তাহলে সেটি বাস্তবায়ন করা হবে। সেক্ষেত্রে আমরা যদি একটু অন্যদিকে যাই, জামাত জোট তো সেই ক্ষেত্রে জামাত আমিরও বিভিন্ন জেলায় যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রচারণা চালাচ্ছেন, তাদের কি অবস্থা? এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে আজ জামাতের আমির নিয়ে, সেটি চলুন আমরা দেখে আসি। হবিগঞ্জ নিউফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা। সকাল থেকেই লোকে লোকারণ্য পুরো মাঠ। শনিবার সকাল 11টার পরে আকাশপথে হবিগঞ্জে আসেন ডাক্তার শফিকুর রহমান। জনসভায় অংশ নিয়ে প্রতিশ্রুতি দেন এ অঞ্চলের মৎস্য, বনজ ও খনিজ সম্পদ রক্ষা এবং সুষম ব্যবহারের। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। এই বাংলাদেশে দেখতে চাই না যে এই বাংলাদেশের চাঁদার জ্বালায় সমস্ত মানুষ অতিষ্ঠ। যদি বাংলাদেশের কোথাও কোনো দুর্বৃত্ত এই অপকর্ম করে, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, ওকে আপনারা সমুচিত শিক্ষা দেবেন। বক্তব্যে জামায়াত আমির বলেন, রাজনীতি যাদের পেশা তারাই চাঁদাবাজিতে যুক্ত। ক্ষমতায় গেলে জনগণের তহবিল ব্যক্তিগত খাতে খরচ না করার প্রতিশ্রুতি দেন। নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য
জনগণের যেমন দায়িত্ব আছে, রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরও সেই দায়িত্ব আছে। আমরা দোয়া করি তারা কোনো দলের নয়, ব্যক্তির নয়, তারা সেদিন হবে 18 কোটি মানুষের। ডাক্তার শফিকুর রহমান বলেন, ধর্মের নামে বিভক্তি চায় না জামায়াত, মেধার ভিত্তিতে কাজ পাবেন সব ধর্মের মানুষ। 4টা ধর্মের মানুষ এখানে যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসছি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। সব ধর্মের বিভক্তিকে ঘৃণা করি আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। যে কোনো ধর্মের মানুষ তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সে তার উপযুক্ত কাজ পাবে। ধর্মীয় পরিচয় কাউকে আর বঞ্চিত করার কোনো সুযোগ থাকবে না। আচার অনুষ্ঠান যেটা আছে তাদের মতো করে মন ভরে করবে, তা অবশ্যই আমরা নিশ্চিত করব। পরে মৌলভীবাজারের কুলাউড়ায় জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে চাঁদা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলা হবে। আমরা নতুন বাংলাদেশ চাই। এই 12 তারিখ দায়িত্বশীল একটা ভোট আর বাংলাদেশের 300 আসন বা সিট, আমরা যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই। পরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নেন জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে জনগণের অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। 54 বছরে দেশের টাকা লুটপাট হয়েছে সকল আমলে। কেউ ফিরিস্তা ছিলেন না, বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমরা ফিরিস্তা ছিলাম। কেউ করেছেন কম, কেউ করেছেন বেশি। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। এসব জনসভায় গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালান ডাক্তার শফিকুর রহমান। সিলেটের জনসভার মাধ্যমে জামায়াত আমিরের ঢাকার বাইরের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক পর্দা নামলো আজ। দেশব্যাপী তিনি বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করে জনগণকে মূলত ন্যায় এবং ইনসাফের পক্ষে রায় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এখন দেখার বিষয় আগামী 12 ফেব্রুয়ারি কি সিদ্ধান্ত নেয় জনগণ। শফিক মুন্সি, সময় সংবাদ। সেক্ষেত্রে শাফি, আমরা যদি জামায়াত আমিরের বৈঠকগুলো দেখি, সেই ক্ষেত্রে সবগুলো বৈঠকে একসাথে যদি বলেন যে তাদের প্রতিশ্রুতি বা প্রচারণার মূল দিকগুলো কি কি? আপনি ঠিকই বলেছেন, এবং 3টা যে জনসমাবেশে অংশগ্রহণ করেছেন তিনি হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। আপনি যদি দেখেন যে জামায়াতের যে এই সময় এখন পর্যন্ত যে ইশতেহারগুলো দিয়েছে, তারা কিন্তু খুব স্পেসিফিকভাবে একটা বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছে যে তারা দুর্নীতি করবে না এবং কাউকে দুর্নীতি করতে দেবে না। এই যে 3টা সমাবেশ হলো, 3টা সমাবেশেই কিন্তু আপনি দেখেন যে দুর্নীতির উপরেই কিন্তু তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এখন তাদের যে পলিটিক্যাল যে পলিসি, যে রাজনীতি যাদের পেশা তারাই চাঁদাবাজিতে জড়িত, এবং তারা বলছেন যে অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। পাশাপাশি আরেকটা বিষয় বলেছেন যে নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আপনি দেখেন এইখানে যে 3টা বিষয় আমরা ফোকাস করলাম, তার মধ্যে কিন্তু প্রথম 2টা বিষয় হচ্ছে যে যারা এখন পর্যন্ত অর্থ লোপাট করেছে এবং চাঁদাবাজির সঙ্গে জড়িয়েছে, অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ডে যারা অস্বচ্ছ, তাদের ব্যাপারে তাদের একটা কড়া হুঁশিয়ারি, কড়া বার্তা দিতে চান। এবং এই বিষয়টাই তারা এই সিলেটবাসীকে বারবার বলছেন যে হচ্ছে যদি জামায়াতকে ক্ষমতায় দেওয়া হয় তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা তাদের স্বচ্ছতার সঙ্গে তারা নিজেরা পালন করবে, একই সঙ্গে যারা সরকারি দপ্তরে থাকবে কিংবা রাজনৈতিক দায়িত্ব পালন করবে তারা কেউ এর সঙ্গে জড়াবে না। অর্থাৎ তাদের মূল ফোকাসটা হচ্ছে অর্থনৈতিক অনিয়ম, দুর্নীতি থেকে সরে এসে কিভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়া যায়। শাফি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জামায়াত ও বিএনপির যে নির্বাচনী প্রচারণা, এসবের বিস্তারিত নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। এদিকে পাল্টাপাল্টি অভিযোগ, সরগরম শেষ সময়ের প্রচারণা, ভোটারদের কাছে টানতে মরিয়া সব প্রার্থী। যতবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে ততবারই বিএনপি রক্ষা করেছে বলে দাবি দলটির প্রার্থীদের। আর দাড়িপাল্লার গণজোয়ার দেখে বিএনপি হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ জামায়াতের। দরজায় কড়া নাড়ছে ভোট, দম ফেলার ফুরসত নেই। শেষ মুহূর্তে ভোটারদের টানতে কোমর বেঁধে নেমেছেন তারা। চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা, অলিগলি, কড়া নাড়ছেন প্রতিটি দরজায়। শনিবার বিকেলে চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি জিতলে দেশের মানুষ ভালো থাকবে। যশোর 3 আসনের বিএনপির প্রার্থী অনিন্দ্র ইসলাম অমিত সদর উপজেলার চাচড়া ইউনিয়নের প্রচারণা চালিয়েছেন। ফরিদপুর 4 আসনে বিএনপির প্রার্থী সদরপুর উপজেলার সদর বাজারে প্রচারণা চালান। এই সময় তিনি অভিযোগ করেন, সাবেক এমপি নিক্সন চৌধুরী বিদেশে বসে এলাকায় তার লোকজন দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। সর্বদর্শনী ওনার যে বাড়ি, যে সংসদ, সেখানে নিক্সন চৌধুরীর স্টাফ, পিএ, পিএস এবং তারই ঘনিষ্ঠ লোকরা ঘরে বসে বসে নানান ধরনের ছক তৈরি করছে। বাংলাদেশের মানুষ
তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে চায়। কোন বিদেশি শক্তি বাংলাদেশকে পরিচালনা করার কোনো সুযোগ নাই। যতবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে ততবারই বিএনপি গণতন্ত্র রক্ষা করেছে বলে মন্তব্য করেছে কক্সবাজার 1 আসনে বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। চকরিয়া নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি। এদিকে একই আসনে জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক চকরিয়ায় ভোটারদের দ্বারে দ্বারে যান। জনগণ এখন একটা পরিবর্তন চাই, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। এই দেশ একটি মেধা নির্ভর, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এদিকে যশোরে নির্বাচনী পথসভায় কুমিল্লা 4 আসনের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, দেশের একটি পক্ষ আবারও ভারতের দালালি ও গোলামি করার প্রস্তুতি নিচ্ছে। পঞ্চগড়ের আটাউরি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের প্রচারণা চালান 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। আমরা তো জানি ভোটলার পর উমরাফের আগের রূপটা ফিরে যাবে। নেতা উপরে হায়ের পক্ষে অবস্থান নেয়, কিন্তু কর্মীরা গোপনে নায়ের পক্ষে অবস্থান নিচ্ছে। নির্বাচনের প্রচারণার পাশাপাশি গণভোটের পক্ষেও প্রচারণা চালান প্রার্থীরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। রাতের সময়ে আরও থাকছে। 27 দিন পর মৃত্যুর কাছে হার মানতে হলো টেকনাফের শিশু হুজাইফাকে। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয়ে ভর্তি ছিল নিউরো সায়েন্সে। একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং পায়তারা করছে এমন অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ভোটে মুক্তিযুদ্ধ বিরোধীদের বয়কটের আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জামায়াত ইসলামের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সংগঠনটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বলেন, 1971 সালে শুধু পাকিস্তানিরা নয়, আত্মসমর্পণ করেছিল আল বদর, আল শামস বাহিনীও। আগামী 12 ফেব্রুয়ারি সুষ্ঠু ভোটের মাধ্যমে বিএনপির সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেন নেতারা। যেই জামাত তারপরে 9 মাস আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলো, আমাদের মা বোনদের হত্যা করলো, ধর্ষণ করলো, পাকিস্তানিদের হাতে তুলে দিল, এই জামাতের বিরুদ্ধে, জামাতের অপপ্রচারের বিরুদ্ধে, মওদুদির এই সমস্ত ভুল ব্যাখ্যার বিরুদ্ধে আমরা কথা বলবো। এদিকে দুপুরে রাজধানীর গুলশানে দলীয় নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পায়তারা করছে। এ সময় সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি যে সেই রাজনৈতিক দলটি পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায়। লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের দ্বারা ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হচ্ছে। অতএব একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন, সেটি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি। বিএনপি চেয়ারম্যান ঘোষিত দলীয় ইশতেহার বিগত দিনে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার ইশতেহার বলেও জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। গণভোটে হ্যাঁ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতা গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না বলে মন্তব্য করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মানুষ তো ভোটের আগে একরকম বলে, নির্বাচনে জয়ী হয়ে আসার পরে পল্টি নেই। আপনারা তো নির্বাচনের আগেই এক ধরনের জনগণের সাথে প্রতারণা করার প্রক্রিয়া আমরা দেখলাম। বিএনপির ইশতেহারে আমরা দেখলাম যে উচ্চ কক্ষ গঠনের যে প্রক্রিয়া, ভোটের সংখ্যানুপাতিক হারে হওয়ার কথা, সেটা এখন আসনের সংখ্যানুপাতিক হারে ওনারা বলছেন। এবারের ভোট স্মরণীয় হয়ে থাকবে। নির্বাচনের প্রস্তুতিতে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের এক উচ্চ পর্যায়ের সভায় এ বিষয়ে আলোচনা হয়। রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সভায় সারা দেশের আইন শৃঙ্খলা সহ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। বলেছেন,
নির্বাচন সুরক্ষা অ্যাপ চালু হয়েছে। দেশের কোথাও আইন শৃঙ্খলার অবনতি হলে অ্যাপের মাধ্যমে খুব দ্রুত কমিশন সহ সংশ্লিষ্টদের কাছে বার্তা চলে আসবে। চিফ অ্যাডভাইজার তার বক্তৃতার প্রথমেই বলছেন এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। উনি বলেছেন ভোট উৎসব মুখর হবে, সেফ হবে, নারীরা আনন্দের সাথে ভোট দিবেন, পুরো পরিবার একসাথে ভোট উৎসবে যোগ দিবে। আর্ম ফোর্সেস মেম্বার, দ্যাট মিনস আর্মি, নেভি এবং এয়ারফোর্সের এদের ডেভেলপমেন্ট মোটামুটি শুরু হয়ে গেছে। তার মধ্যে আর্মি এবং নেভি এবং এয়ারফোর্সের 1,08,885 জন অলরেডি ডিপ্লয়েড হয়ে গেছে। অর্থনীতি ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিয়ে বিএনপি নির্বাচনী ইশতেহার ইতিবাচক, তবে পরিকল্পনা বাস্তবায়নে অর্থের যোগান কিভাবে হবে সেটিও জানানোর পরামর্শ অর্থনীতিবিদদের। মেধাভিত্তিক জাতি গঠন ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের তাগিদ তাদের। এই নারীদেরকে সামাজিক এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করে, শুধু শিক্ষা আছে, শিক্ষার সাথে সাথে যদি আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, আমরা একটি শক্তিশালী সমাজ গঠন করতে পারবো, যেই সমাজে নারী শিক্ষার সম্প্রসারণের পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। কক্ষ প্রবর্তন করতে চাই। ক্ষমতায়নে এগিয়ে নিতে পরিবারের নারী সদস্যের নামে দেয়া হবে ফ্যামিলি কার্ডও। স্নাতকোত্তর পর্যন্ত বিনা খরচে মিলবে শিক্ষার সুযোগ। সামাজিক সুরক্ষা খাতের অপচয় দুর্নীতি বন্ধ করতে স্পষ্ট উদ্যোগের পাশাপাশি সরকারের এই ব্যয় মেটাতে অর্থের সংস্থান কিভাবে হবে তাও জনগণের সামনে তুলে ধরার পরামর্শ দিচ্ছেন এই অর্থনীতিবিদ। নারী যিনি সদস্য, পরিবারের প্রধান যিনি নারী সদস্য, ওনার নামটা ফ্যামিলি কার্ডে থাকবে, যেটা আমাদের দীর্ঘদিনের চাওয়াও ছিল। 2,500 টাকা প্রতি মাসে দেবেন, আপনি সমপরিমাণের দ্রব্য কিনে পৌঁছে দেবেন। ফাইন্যান্সিং কোত্থেকে আসবে? এটা কি সোশ্যাল সেফটি নেটের বাইরে? দেশে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের পাশাপাশি বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, তা বাস্তবে রূপ দেয়া কঠিন হলেও উন্নয়নের পথে হাঁটতে এর বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। নারীদের শুধু পার্টিসিপেশনই বাড়াবে না, উৎপাদনশীলতাও বাড়াবে। শুধু নারীদের না, সারা লেবার ফোর্সের উৎপাদনশীলতা বাড়বে। কিন্তু এটা রিসোর্সটা আসবে কোথায়? আপনার রাজস্বটা আছে, আপনাকে রাজস্ব বাড়াতে হবে। সো এই রাজস্ব যে বাড়াবার যে কতগুলো উদ্যোগ, মৌলিক কতগুলি সংস্কার সেখানে লাগবে। বিশ্লেষকরা বলছেন বরাবরই জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতের গুরুত্ব দেওয়ার কথা বলা হলেও বরাদ্দ থাকে কমই। এবার যদি ইশতেহারে দেয়া কথা রাখে ক্ষমতায় আসা রাজনৈতিক দল, তাহলে সহজ হবে মেধাভিত্তিক জাতি গঠন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। চার দফা দাবি না মানায় কাল থেকে আবার অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। দুপুরে নগরীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন শ্রমিক নেতারা। এ সময় বহির্নোঙরের কার্যক্রমও বন্ধ রাখা হবে বলে জানানো হয়। শ্রমিক নেতারা আরও জানান, বৃহস্পতিবার নৌ উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে 2 দিন কর্মবিরতি স্থগিত রাখা হয়। তবে এখনও শ্রমিকদের দাবি বাস্তবায়নের কোনো উদ্যোগ না নেয়ায় রোববার সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের পদত্যাগ সহ বিভিন্ন দাবিও তুলে ধরা হয়। 27 দিন লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানতে হলো টেকনাফের শিশু হুজাইফাকে। মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে আহত শিশুটি ভর্তি ছিল নিউরো সায়েন্সেস হাসপাতালে। সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। গত 11 জানুয়ারি সকালে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আরকান আর্মির ছোড়া গুলিতে আহত হয় টেকনাফের হোয়াইকং এলাকার 9 বছরের শিশু হুজাইফা। সেদিন সন্ধ্যায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়, রাখা হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা জানিয়েছিলেন গুলিটি হুজাইফার মস্তিষ্কে প্রবেশ করেছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 27 দিন পর শনিবার সকালে তার মৃত্যু হয়। এদিকে হুজাইফার মৃত্যুর খবরে পাগল প্রায় বাবা জসিম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
হুজাইফা টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের তেসি ব্রিজ গ্রামের বাসিন্দা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার দেশের বাইরের খবর। গাজার যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। আধা ঘন্টা সময় বেঁধে দিয়ে খান ইউনিসে আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এই অবস্থায় যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। কুর্মিটোলায় বিএনপি আয়োজিত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও পিলখানায় শহীদ সেনা সদস্যদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। আমার মা মরহুম খালেদা জিয়াও এক ধরনের নির্ভরতা ছিল, তার সম্মান ছিল। আমার মরহুম মা সবসময় মনে করতেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের অবশ্যই একটি শক্তিশালী সেনাবাহিনী থাকা দরকার। সন্তান হিসেবে আমি যেমন আমার পিতাকে নিয়ে গর্ব করি, আমি বিশ্বাস করি একজন সেনা কর্মকর্তা হিসাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে সেনাবাহিনীকেও তিনি করেছিলেন গর্বিত। বাংলাদেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি জনগণের কাছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া একজন বীর মুক্তিযোদ্ধা। শহীদ জিয়াকে নিয়ে দেশের গণতান্ত্রিক আমি জনগণ যেমন গর্বিত, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের পরিবার দৃঢ়ভাবে বিশ্বাস করে, ঠিক একইভাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীও তেমনই গর্বিত। জনগণ সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নির্ভরযোগ্য প্রহরী হিসাবে মনে করে। সেনাবাহিনীকে ভিন্ন কাজে সংযুক্ত করা হলে সেনাবাহিনীর মূল উদ্দেশ্য ব্যাহত হয় বলে আমি মনে করি। বিগত ১.৫ দশকে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা এবং গৌরব সম্পর্কে সেনা কর্মকর্তা এবং সদস্যরা নিজেরা নিজেদের বিবেককে জিজ্ঞেস করলে হয়তো অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে। দেশ ফ্যাসিবাদ আর তাবেদারের অপশক্তির কবলে পড়ার পর শুধু গণতন্ত্র এবং মানুষের স্বাধীনতাই ভুলুণ্ঠিত হয়নি, বরং একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল। এমনকি ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞের পরও এমন নির্মম হত্যাযজ্ঞের দিনটি খোদ সেনাবাহিনীও যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করতে পারেনি অথবা পালন করতে দেওয়া হয়নি তাদেরকে। সেনাবাহিনীর হারানো গৌরব ফিরিয়ে দেওয়া হবে। উপস্থিত সম্মানিত উপস্থিতিবৃন্দ, সেনাবাহিনীর হারানো গৌরব ফিরিয়ে দেওয়া হবে আমি এ ধরনের কথা বলতে চাই না, বরং গৌরব ফিরিয়ে দেওয়া যায় না, গৌরব অর্জনের বিষয়, ধারণ করার বিষয়। সেনাবাহিনীর গৌরব সেনাবাহিনীকে রক্ষা করতে হবে। সেনাবাহিনীর নিজেদের সম্মান এবং মর্যাদা সম্পর্কে নিজেদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার কথাটা হয়তো একটি ছন্দ পতন, কিন্তু আমি বিষয়টি যেভাবে বিশ্বাস করি, যেভাবে দেখি, আমি আপনাদের সামনে সেভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। তবে একটি রাজনৈতিক দল হিসেবে, একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি এতটুকু বলতে পারি, জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। সেনাবাহিনীর গৌরব ভুলুণ্ঠিত হয় এমন কিছু বিএনপি অতীতেও করেনি, বর্তমানেও না,
এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও বিএনপি করবে না। কারণ বিএনপি সবসময় বাংলাদেশের পক্ষের দল। বিএনপি সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি। রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাজনীতির মাঠে শক্তিশালী থাকলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শক্তিশালী থাকে। সেনাবাহিনীর গৌরব এবং মর্যাদাও ইনশাল্লাহ অক্ষুণ্ণ থাকে। সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে, তবে রাজনীতিতে বিলীন হয়ে যাওয়া অবশ্যই উচিত হবে না। রাজনীতির চাদরে যাতে পেশাদারিত্ব আচ্ছাদিত না হয়ে যায়, এ ব্যাপারে সেনাবাহিনীর প্রতিটি কর্মকর্তা এবং সদস্যকে অবশ্যই অত্যন্ত সচেতন থাকা জরুরি। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সিনিয়র অফিসারবৃন্দ, 2009 সালে বিডিআর পিলখানায় সেনা হত্যাযজ্ঞের পর পতিত পরাজিত পলাতক বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর এর নাম পরিবর্তন করে দিয়েছিল। এমনকি তাদের ইউনিফর্ম পর্যন্ত পরিবর্তন করে ফেলা হয়েছে। আমি আপনাদের সামনে আমার একটি ব্যক্তিগত অনুভূতি শেয়ার করতে চাই। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর এর নাম পুনর্বহাল করতে চাই আমরা। ভবিষ্যতে যাতে কখনোই এই ধরনের ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে বিডিআর পিলখানা সেনা হত্যাযজ্ঞ দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের রয়েছে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আপনারা যারা সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, আপনাদের সঙ্গে মতবিনিময় সভা করার আগেই সাবেক কয়েকজন সিনিয়র কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে বেশ কয়েকটি সুপারিশ উপস্থাপন করেছেন। জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন, সেনা আইনের কিছু কিছু বিধিমালার পরিমার্জন কিংবা সংস্কার সহ এইসব সুপারিশমালাগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে এই মুহূর্তে এতটুকু বলতে পারি, আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণের রায় আল্লাহর রহমতে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আপনাদের উপস্থাপিত এইসব সুপারিশমালা বাস্তবায়নের জন্য সেনাবাহিনী সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের সমন্বয়ে আমরা একটি কমিটি গঠনের পরিকল্পনা করেছি। এই কমিটির সুপারিশ অনুযায়ী দাবি দেওয়াগুলির পরীক্ষা নিরীক্ষা করে প্রতিটি সুপারিশ পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমাদের বাস্তবায়নের ইচ্ছা আছে। পরিশেষে আমি হয়তো সকল কথা এতক্ষণ পর্যন্ত যেগুলো বলেছি সেই কথাগুলোর মধ্যে হয়তো অনেকে আশ্বস্ত হতে পারেননি, কিছু কথা হয়তো রেখে দিয়েছেন। তবে পরিশেষে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং সদস্যদের একটি দাবি ছিল 1 rank 1 pay নীতি। আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই যে ইতিমধ্যেই আমরা আমাদের দলীয় ম্যানিফেস্টোতে 1 rank 1 pay অন্তর্ভুক্ত করে নিয়েছি এবং এটি আমরা বাস্তবায়নের ঘোষণা এরই মধ্যে জাতির সামনে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে 12 তারিখের নির্বাচনে এটি আমরা যত দ্রুততার সঙ্গে সম্ভব বাস্তবায়ন করব আমরা ইনশাআল্লাহ। পরিশেষে সকল উপস্থিতিবৃন্দ, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আবারও জানাতে এসেছি আমাকে এবং আমার স্ত্রীকে আজকে এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ, সকলে সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আসুন আমরা চেষ্টা করি আমাদের
প্রত্যাশিত একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ যাতে আমরা গড়ে তুলতে পারি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। বক্তব্য দিচ্ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।